সাথে আছে পাশে আছে জিপিএইচ আগামীর অনন্ত সম্ভাবনায় নতুন দিনে নতুন ভাবনা এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এই অনুষ্ঠানে। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হিসেবে আছে CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ডরোব পার্টনার ফিট এলিগেন্স। আজকের রোড শোতে আমরা চলে যাচ্ছি এবং চলুন আমরা যাই মিরপুর GOHS-এ অবস্থিত MIST অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। GPH Ispat Esho Robot Banai is the first ever technology-based reality show in Bangladesh. They have started their journey from East West University and today this is the turn of MIST. Ladies and gentlemen, now I humbly request Brigadier General AKM Nozrul Islam, PhD, Head, Department of Electrical, Electronic and Communication Engineering to deliver his welcome address. আমি মনে করি এই প্রতিযোগিতার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আরও রোবোটিক্সের ব্যাপারে উৎসাহিত করবে এবং সেই উদ্দেশ্য নিয়েই একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশের, যেখানে ছাত্রছাত্রীরা একটা রোবোটিক্সের খুঁটিনাটি জানতে পারবে, তাদের আইডিয়াগুলো দিতে পারবে এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হবে। আমরা কিছু RFID বেসড কার্ড করব। ওই কার্ডগুলোর মধ্যে প্রত্যেক ইনস্টিটিউশনের মেম্বারের একটা করে আইডি থাকবে। তারা বিকাশ অর রিচার্জ সেন্টার থেকে ওইখানে রিচার্জ করতে পারবে। সো কার্ডগুলো রিচার্জ করার মাধ্যমে তারা মানে আচ্ছা ওই জিনিসগুলো বুঝলাম, কফিটা বানাবে কেমনে সেটা বলো। কফিটা স্যার কফি মেশিনে জাস্ট আমরা মনে করেন স্যার পাঁচটা মেশিন থাকলো, জাস্ট একজন লাগবে ওইটা মেনটেন করার জন্য। বাট ইন নর্মাল কেসেস আমাদের 5জন ভেন্ডর লাগতো, বাট এই ক্ষেত্রে একজনই জাস্ট সে কফিটা দিয়ে আসবে, যেখানে হট ওয়াটার ইনপুট দিতে হয় ওখানে হট ওয়াটার ইনপুট দিবে এবং অটোমেটিক্যালি কফি ক্রিয়েট হতে থাকবে। সবার একটা নিজস্ব আইডি মানে কার্ড সর্ট অফ। তুমি ইয়ার যে প্রসেসটা বলতেছো যে কিভাবে তুমি টাকা কালেক্ট করবে সেটা আমি বুঝলাম। জি স্যার। কিন্তু তোমার অটোমেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায়? টাকা পয়সার অটোমেশন আমি বুঝলাম, এটা বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে। বাট অ্যান্ড এগেইন আইল গো টু দ্য জাজেস প্যানেল, যে মানে এখানে তোমার মানে রোবোটিক অটোমেশন কোন জায়গাটাতে হচ্ছে? কফিটাতে যদি ইন্ডিভিজুয়ালি মানুষ পানি ঢেলে দেয়, মানুষ কফি বিনস দিয়ে দেয়, অটোমেশনটা কোন জায়গায় হচ্ছে? মানে স্যার আমাদের টার্গেট ছিল কি, যদি আমরা মানে ওয়ার্কলোডটা কমাতে পারি, নট রিমুভ করতে পারি। মানে যেখানে আমার 5জন লাগতো 5টা মেশিন মেনটেন করার জন্য, আমার এখানে এখন জাস্ট একজন লাগবে। আমি যে প্রজেক্টটার অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি সেটা ফায়ার এক্সটিংগুইশার রোবট। এখন মানুষ যদি ভিতরে যে আগুনের মধ্যে ফায়ার নিভাতে যায়, অনেক ক্ষেত্রে তারাও ইনজুর্ড হয়ে যায় অনেক বেশি। এখন আমরা যদি রোবট টাইপের কিছু বানাতে পারি যেটা দিয়ে আমরা অটোমেটিক্যালি এক্সটিংগুইশারে কাজ করতে পারি, তাহলে আমরা যে ফায়ার ব্রিগেড আসার টাইমটা অতটুকু টাইমও সেভ হচ্ছে, আর আমরা মানুষকে ইনস্টেড অফ মানুষ আমরা রোবট দিয়েও কাজটা করতে পারছি।
লক্ষ্য হচ্ছে যে আমাদের কৃষকরা জানে না হচ্ছে যে আমাদের একটা জমির মধ্যে কতটুকু লেভেলের ওয়াটার লাগবে। ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের হচ্ছে যে ধানের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1200 মিলিমিটার হচ্ছে পানি লাগে, তো আমার যদি আমি বলি করি আখের ক্ষেত্রে আমার লাগে হচ্ছে 2800 মিলিমিটার পানি। তো এই লেভেলগুলো আর আমাদের ইরিগেশন সিস্টেমের মধ্যে আমাদের একটা হচ্ছে ডিপ ইরিগেশন সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্লাড ইরিগেশন সিস্টেম। এখন ডিপ ইরিগেশন সিস্টেমে তখন আমাদের ময়েশ্চার কন্টেন্টটা মাপতে হয়। তো আমার হচ্ছে যে কৃষকরা এটা সম্পর্কে ধারণা নাই, এবং আমাদের যে জমির মধ্যে মাটি আছে, মাটির আমাদের পিএইচ লেভেলটাও অনেক মেনটেন করতে হয়, যার কারণে আমাদের দেখা যায় যে আমাদের দেশের মাটি অনেক উর্বর হওয়া সত্ত্বেও আমাদের ফলন অনেক ভালো হচ্ছে না। আমার যে আইডিয়া সেটা হচ্ছে পার্কিং নিয়ে। সো আমাদের বর্তমান বিশ্বে ট্রাফিক জ্যামের জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এটার প্রধান কারণ হিসেবে ধরা যায় হচ্ছে অবৈধ এবং অপরিকল্পিত পার্কিং সিস্টেম। মতিঝিলের কথা চিন্তা করি, মতিঝিলে পার্কিং ইজ এ হিউজ প্রবলেম। প্রচুর গাড়ি যায়, বা নিউ মার্কেটের মোড়ের সামনে বা যে কোনো জায়গায় ঢাকা শহরে। তো ওইখানে পাশে ধরলাম অনেক অ্যাপার্টমেন্ট আছে যাদের ওইখানে গাড়ি স্পটগুলো তখন বাসায় নাই, ওটা খালি হয়ে গেছে। তো তুমি চাচ্ছ ওদের ওইখানে গিয়ে গাড়িটা যেন রাখতে পারে, এরকম কিছু? রাইজার এ মাল্টি ফাংশনাল রোবোটিক স্ক্র্যাচ। সো স্যার আমরা দেখি যে আমাদের প্রাথমিক জীবনে যে অনেকের যে পা ভেঙে গেলে বা পঙ্গু হয়ে গেলে বা প্যারালাইজ পার্সনরা এক ধরনের স্ক্র্যাচ ইউজ করে, একটা ম্যানুয়াল স্ক্র্যাচ। তার মাধ্যমে তার হচ্ছে তার দেহের ওয়েটটাকে ট্রান্সফার করে, এর মাধ্যমে হচ্ছে হাঁটাচলা করে। এবং অনেক সময় আমাদের দেশে অনেক বাসায় দেখা যায় যে অনেকে হুইল চেয়ারও ইউজ করে। সো আমি এমন একটা প্রজেক্টের চিন্তা ভাবনা করছিলাম যে একটি স্ক্র্যাচ, বা সেটা হবে রোবোটিক স্ক্র্যাচ। সো এই ধরনের স্ক্র্যাচটা আমি সম্পূর্ণ নিজে আর কি ডিজাইন করেছি, এবং সার্কিট ডায়াগ্রামটাও আমি টেস্ট করে দেখেছি, এর মধ্যে কাজ করেছে। সো এই স্ক্র্যাচটার মূলত দুইটা পার্ট হবে, একটা হচ্ছে লোয়ার পার্ট অ্যান্ড আপার পার্ট। সো স্যার এই ধরনের স্ক্র্যাচটাকে আমি আমার বডির সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো, একটা বেল্ট দিয়ে আমি আমার বডির সাথে বাঁধতে পারবো। সো সাপোজ স্যার আমার রাইট লেফট হচ্ছে আমার মুভ করতে পারে না, তো স্যার আমি এই স্ক্র্যাচটা যদি আমি বানাই তখন হচ্ছে আমি এটাকে আমার পায়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবো বেল্ট দিয়ে। এবং স্যার এই স্ক্র্যাচের মাঝখানে পার্টে একটা হাই টর্ক গিয়ার মোটর লাগানো থাকবে, এবং স্যার এই মোটরটার মাধ্যমে আমি আমার পাটাকে মুভ করতে পারবো। আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। এসো এসো রোবট বানাই, এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে বানানো রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। হ্যাকাথন পর্ব শেষ, এবার টিমগুলি ঝাঁপিয়ে পড়ছে তাদের আসল রোবট বানানোর জন্য। হাতে সময় পাচ্ছেন তারা মাত্র 72 ঘন্টা আর 8000 টাকা। আমার প্রজেক্টের নাম হচ্ছে ইন্টেলিজেন্ট ইরিগেশন সিস্টেম। আমার এই প্রজেক্টটা হচ্ছে, আমরা জানি হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। এই আমাদের কৃষি থেকে প্রতি বছরই অনেক অর্থনীতি অনেক বেশি আমরা লাভ করে থাকি, অনেক বেশি আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হয়ে থাকে কৃষি থেকে। কারণ কৃষিটাকে আমরা চাচ্ছি যে আরও এফিশিয়েন্ট করার জন্য আমরা হচ্ছে যে অটোমেটিক্যালি ইরিগেশন সিস্টেম চালু করতে চাচ্ছি। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। এই প্রজেক্টটির মেইন টার্গেট হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্ষেতে ইরিগেশন সিস্টেমটা অটোমেটিক্যালি কন্ট্রোল করব এবং এর মাধ্যমে কনজাম্পশন কমাবো। তো আমরা দেখিনি এই বেনিফিটসগুলো। তো আমরা এখন স্মার্ট ইরিগেশন সিস্টেম এই প্রজেক্টটার ব্লক ডায়াগ্রামটা দেখব। আমার প্রজেক্ট হলো স্মার্ট ইরিগেশন সিস্টেম। তো স্মার্ট ইরিগেশন সিস্টেমের মধ্যে আমি কিছু কম্পোনেন্ট ইউজ করেছি, যার মধ্যে এই যে L298 আছে, L298 এটা একটা মোটর ড্রাইভার, যেটা দিয়ে আমি আমার মেইন মোটরটাকে আমি আমার কন্ট্রোল করতে পারবো, মেইন মোটরটাকে চালু করব, মেইন মোটরটাকে অফ করব। এটার জন্য আমি আমার L298 ইউজ করেছি।
তারপর ভাই আমি ইউজ করেছি একটা ব্যাটারি পাওয়ার সাপ্লাই হিসেবে। তো মেন যে আমার যে মোটরটা থাকবে, মোটরটাকে পাওয়ার সাপ্লাই করার জন্য আমি এই ব্যাটারিটা ইউজ করেছি 12 ভোল্টের 3 সেলের ব্যাটারি। আমার একটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমি এখানে আরডিনো ইউজ করেছি। এই মাইক্রো কন্ট্রোলারটা দিয়ে আমি টোটালটাকে কন্ট্রোল করেছি, পুরো সিস্টেমটাকে আমি জাস্ট আমার মাইক্রো কন্ট্রোলার দিয়ে ঠিক করেছি। তারপর ভাই আমি ইউজ করেছি সোনার সেন্সরটা আমি কেন ইউজ করেছি, যে আমাদের ডিস্টেন্স মেজার করার জন্য। ধরেন কোনো একটা ক্ষেতের মধ্যে পানি বেড়ে গেছে বা পানি কমে গেছে, সেই জন্য যে ডিস্টেন্সটা মেজার করবো, সেই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমি সোনার সেন্সর ইউজ করেছি, যেটা সাউন্ড ওয়েভ হিসেবে কাজ করে। তারপর ভাই আমি ইউজ করেছি একটা সার্ভো ইউজ করেছি এই কারণে যে আমার যে মেইন গেট আছে, আমি যে বাল্ব বন্ধ করব বাল্ব চালু করব, এই জন্য আমি যে গেট ইউজ করব সেটার জন্য আমি সার্ভো ইউজ করেছি। এই সার্ভোটা দিয়ে আমি আমার মেইন গেটটাকে করব। তারপর ভাই আমি ইউজ করেছি এই সয়েল ময়েশ্চার সেন্সর দিয়ে আমি সয়েলের ময়েশ্চারটা মেজার করতে পারবো। যেরকম ধরেন পানি সয়েলের মধ্যে পানি বেড়ে গেছে বা পানি কমে গেছে, এরকম টাইপের কোনো কিছু করার জন্য, মেজার করার জন্য আমি এটা ইউজ করেছি। তারপরে ভাইয়া আমি একটা ইউজ করেছি ডিসপ্লে। এই ডিসপ্লেটা দিয়ে আমি আমার পুরো সেন্টার যে কন্ট্রোল করতেছি তার সব কিছু আমার এই ডিসপ্লেতে দেখাবে। এই ডিসপ্লে দিয়ে আমি দেখতে পারবো যে আমার ময়েশ্চার কত আছে, আমার মোটর অন হবে কি না, বা আমার পানি লাগবে কি না, এরকম টাইপের সব জিনিস দেখার জন্য আমার এই ডিসপ্লেটা আমি ইউজ করেছি। আমার যে আইডিয়া ছিল সেটা হচ্ছে, যখন কোথাও ফায়ার লাগে, আগুনের সময় সব জায়গায় ফায়ার ব্রিগেডে রিচ করা পসিবল হয় না। তো আমার যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে রোবট, যেখানে আগুন লাগবে মানুষ যেতে পারছে না, সেখানে যে ও কিছুটা আগুন নিভাবে, তারপরে পরের কাজগুলো ফায়ার ব্রিগেড এসে করতে পারে। এতে করে হচ্ছে হিউম্যানদের উপর যে রিস্কটা ছিল সেটাও ঠিক হয়ে যাচ্ছে, আর আমরা ইনিশিয়ালি কিছু আগুন নিভাতে পারছি। এখন আমি যে রোবটটার কথা বলবো, এটার নাম হচ্ছে ফায়ারবট। আর আমি এই রোবটের ফিচার্সগুলো লিখছি। আমরা এখন ফায়ারবটের ব্লক ডায়াগ্রাম দেখি। আমরা এখন ফায়ারবটটি তৈরি করব। ফায়ারবটটি তৈরি করার জন্য আমরা যে মেইন কম্পোনেন্টটি ইউজ করেছি তা হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার। আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার হিসেবে আরডুইনো মেগা ইউজ করেছি, যেটার কারেন্ট মার্কেট প্রাইস 900 টাকার মতো। এরপরে আমরা ইউজ করেছি বিভিন্ন ধরনের চাকাগুলো কারেন্ট মার্কেট প্রাইসের উপর বিভিন্ন ধরনের চাকার কোয়ালিটি পাওয়া যায়, তবে আমরা এই চাকাগুলো ইউজ করেছি। যেহেতু আমরা ফায়ার এক্সটিংগুইশার বট বানাচ্ছি, সেহেতু আমাদের অবভিয়াসলি স্মোক ডিটেক্ট করা লাগবে। স্মোক ডিটেক্ট করার জন্য আমরা একটা স্মোক ডিটেক্টর ইউজ করব। স্মোক ডিটেক্টরের দাম প্রায় 300 টাকার মতো। আমাদের ফায়ারবটটি কন্ট্রোল করার জন্য আমাদের যে চাকা ঘোরানো লাগবে, সেখানে যে মোটর আমরা কন্ট্রোল করব, তার জন্য আমরা মোটর ড্রাইভার ইউজ করব। মোটর ড্রাইভার বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, তবে আমরা এই মোটর ড্রাইভারটি ইউজ করব। আমরা আমাদের বটটি কন্ট্রোল করার জন্য আমরা যে কন্ট্রোলার ইউজ করব সেটি হচ্ছে তার রিসিভারটি আমাদের কন্ট্রোলার থেকে রেডিও সিগন্যাল রিসিভ করবে এবং সেটিকে ফায়ারবটে ছড়িয়ে দিবে। রিসিভার কন্ট্রোল করার জন্য আমরা এই রিসিভারটি ইউজ করব। আমরা ফায়ারবট কন্ট্রোল করার জন্য যে পাওয়ার সাপ্লাই দেব, সেটি তার সমগ্র পাওয়ার এই ব্যাটারি থেকে আসবে। আমার আইডিয়াটির নাম হচ্ছে সোলজার ট্র্যাকিং সিস্টেম ফর মিলিটারি পারপাস। আমার এখানে কোয়াডকপ্টার টেকনোলজিটি ইউজ করেছি। এটার মাধ্যমে আমরা আর্মি বেজে সোলজার ডিটেক্ট করতে পারবো। আমাদের এখানে কোয়াডকপ্টারের সাথে একটি ক্যামেরা লাগানো থাকবে, যার মাধ্যমে আমরা হচ্ছে সোলজার এনিমি বেজে যে সোলজারগুলো আছে সেগুলো ট্র্যাক করতে পারবো। এটা হচ্ছে আমাদের আপাতত স্টেপ যেটা, এবং আমাদের ফিউচার স্টেপ হচ্ছে থার্মাল ডিটেকশনের মাধ্যমে আমরা অনেক সময় দেখা যায় যে রাতে বেলা অথবা যখন অবস্টাকল থাকে তখন সোলজার ডিটেক্ট করাটা টাফ হয়ে যায়। তার জন্য আমরা থার্মাল ডিটেকশনটা ইউজ করব, যার জন্য আমরা রাতে কিংবা অবস্টাকল থাকলেও সোলজার ডিটেক্ট করতে পারছি। আমরা যে বটটা বানাচ্ছি সেটা হচ্ছে সোলজার ট্র্যাকিং সিস্টেম ফর মিলিটারি পারপাস। আমি এখন এই প্রজেক্টের ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছি। আমরা যে কোয়াডটা বানিয়েছি সেটা হচ্ছে, এখানে আমাদের ফ্রেম আছে, একটা ফ্রেম হলো কার্বন ফাইবার ফ্রেম। এখানে আমরা ইউজ করেছি হচ্ছে ইমেক্সের BLDC মোটর। এটা হচ্ছে 2600 কেভি ইমেক্সের মোটর। এটার দাম পড়ে হচ্ছে 2200 টাকা করে।
এখানে আমাদের ইএসসি আছে, ইএসসিগুলো হচ্ছে ROHS ব্র্যান্ডের, GTW প্রোগ্রামেবল, এটার দাম হচ্ছে পরে 1200 টাকা করে। এখানে আমাদের ব্যাটারি আছে, আমাদের এটা এখন আছে হচ্ছে টাট্টো 6000 mAh ব্যাটারি, এটা আমাদের পড়েছে হচ্ছে 5600 টাকা। আমাদের এখানে সার্ভের জন্য আছে ক্যামেরা, এটা আমাদের অ্যাকশন ক্যাম, পড়েছে 9000 টাকার মতো। আমাদের এখানে আছে RC, যেটা হচ্ছে আমাদের ডুয়াল ব্যান্ড রিমোট কন্ট্রোল, এটা দিয়ে আমরা জিনিসটা পুরোটা কন্ট্রোল করতেছি, এটার দাম হচ্ছে 9000 টাকা। আর আমাদের এখানে আরডুইনো আছে, সেটা হচ্ছে আমাদের ডাটাগুলোকে প্রসেসিংয়ের জন্য ইউজ করা হবে, এটার দাম হচ্ছে 600 টাকা। আজকে আমি যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি মাল্টিপারপাস রেস্কিউ রোবট। সো আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় আসলে এই ধরনের রোবটের প্রয়োজন হয়। সো আমি যে ধরনের রোবটটা বানাতে যাচ্ছি সেই রোবটটার কাজ হবে বিভিন্ন ধরনের উদ্ধার কাজে অংশ নেওয়া, যেমন হচ্ছে কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটলে সেটা যেন সেখানে যে আর কি আগুন নেভাতে পারে। তারপর হচ্ছে কোনো জায়গায় কোনো জিম্মি পরিস্থিতি বা কোনো অপরাধের ঘটনা থাকলে সেখানে যেন সেটা স্পাই বট হিসেবে কাজ করতে পারে, সেরকমভাবে কাজ করতে পারবে এই রোবটটা। আবার হচ্ছে কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে এই রোবটটা যে মানুষের পরিবর্তে উদ্ধার কাজে অংশ নিতে পারবে। সো আমরা চেষ্টা করছি এমন একটা রোবট বানানো যে রোবটটা একটির মাধ্যমেই আমি হচ্ছে বিভিন্ন উদ্ধার কাজে অংশ নেওয়ার মতো একটা রোবট বানাতে পারবো। আমাদের রোবটটা হচ্ছে মাল্টিপারপাস রেস্কিউ রোবট। যদি আমরা দেখি এটা হচ্ছে আরডিনো মেগা, এর মাধ্যমে হচ্ছে আমরা মেনলি আমরা রোবটটাকে কন্ট্রোল করবো, এটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ইউজ হবে। সো আমরা যদি দেখি এরপরে আছে মোটর ড্রাইভার, এই মোটর ড্রাইভার দ্বারা হচ্ছে আমরা মোটরকে কন্ট্রোল করি। আর এটা হচ্ছে লিপো ব্যাটারি, এই ধরনের লিপো ব্যাটারি দ্বারা আমরা হচ্ছে কি আমাদের মোটরটাকে আর কি পাওয়ার দিই, মোটর এবং সার্কিটটাকে পাওয়ার দিই, এটা হবে আমাদের পাওয়ার সোর্স হিসেবে কাজ করবে। এবং হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে HC05 বা হচ্ছে ব্লুটুথ মডিউল, সো এটার মাধ্যমে হচ্ছে আমরা কমিউনিকেশনটা রক্ষা করব, এর মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ডিভাইস থেকে আমাদের বটটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর যদি দেখি এটা হচ্ছে নর্মাল একটা সার্ভো মোটর, এই ধরনের সার্ভো মোটরগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের বটটার আর কি বিভিন্ন অংশ, যেমন হচ্ছে রোবোটিক আর্ম আছে, এই রোবোটিক আর্মটাকে আমরা তৈরি করব। আর এগুলোতে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় জাম্পার ওয়্যার, এই জাম্পার ওয়্যারের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বটের কানেকশনগুলো সার্কিট থেকে মোটর ড্রাইভারের কানেকশনগুলো আর কি মেনটেন করব। আমি যে আইডিয়াটি দিতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশে একটা প্রবলেম সলভ করবে। প্রবলেমটা হচ্ছে যে বিদ্যুতের গ্রাহক তো সবাই, আমরা হচ্ছে সবাই বিদ্যুৎ ইউজ করি, কিন্তু বিদ্যুতের বিল দিতে যাওয়া একটা ঝামেলার বিষয়। তো আমাদের দেশের বেশিরভাগ জায়গায় সিস্টেমটা হচ্ছে পোস্টপেড, অর্থাৎ আমি আজকে বিদ্যুৎ ইউজ করছি, পরে হচ্ছে আমাকে বিলটা দিতে হবে, বিদ্যুৎ অফিসে গিয়ে ম্যানুয়ালি বিল দিতে হবে। তো আমি যদি এমন একটা কিছু করতে পারি যে এই বিলটা আমি বাসা থেকে দিতে পারবো, তো সেই জিনিসটাই হচ্ছে আমার আইডিয়া। অর্থাৎ এক্সিস্টিং যে মিটারিং সিস্টেম আছে সেই মিটারের সাথে যদি আমরা এমন একটা ডিভাইস বা কোনো একটা কিছু অ্যাড করতে পারি যেটা হচ্ছে এই এক্সিস্টিং মিটারগুলোকে ডিজিটাল করে ফেলবে এবং আমরা বিলটা বাসায় বসে দিতে পারবো, সেটাই হচ্ছে আমার আইডিয়া। আমরা যে প্রজেক্টটা বানাতে যাচ্ছি সেটার নাম হলো কুইক রিচার্জ এনেবল প্রিপেড মিটার। আমাদের প্রজেক্টের নাম কুইক রিসার্চ ইনেবল প্রিপেড মিটার। আমি এই প্রিপেড মিটারের ফ্লো চার্ট আর ব্লক ডায়াগ্রামের চিত্র আপনাদেরকে ব্যাখ্যা করব। আমাদের কুইক রিসার্চ ইনেবল প্রিপেড মিটার প্রজেক্ট তৈরি করতে এই ইকুইপমেন্টগুলো দরকার হবে। প্রথমে দরকার হবে একটি মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারটি হিসেবে আমরা ইউজ করছি এটি মেগা 2560। একটা ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে LCD ডিসপ্লে। আমরা আমাদের প্রজেক্টের জন্য লোড হিসেবে ইউজ করছি 100 কিলো ওহমের দুটি রিওস্টার। ডেটা কমিউনিকেশনের জন্য আমরা GSM মডিউল ইউজ করছি এবং ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করার জন্য আমরা ভোল্টেজ এবং কারেন্ট সেন্সর ইউজ করছি। দেন এখান থেকে এটাকে ওয়াটে কনজিউমিং ওয়াট হিসাব করছি।
আপনারা দেখছেন দেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানিয়ে অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। এসো রোবট বানাই, এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং একমাত্র টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। 72 ঘন্টা পরিশ্রমের পর বানিয়ে ফেলেছে আমাদের দলগুলো তাদের রোবট। এবার এই রোবটগুলিকে বিচার করার পালা। চলো এগিয়ে যাই বাংলাদেশ, সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনের নতুন ভাবনায়। এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। এসো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য আমি শুরুতেই জিপিএইচ ইস্পাত, চ্যানেল আই এবং CRID USA পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। অধুনা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিজ্ঞান ও প্রযুক্তির বড় একটা অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এরই একটি অন্যতম প্রায়োগিক ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স, অটোমেশন, প্রেসিশন অ্যান্ড সেলফ রেপ্লিকেশন। এ তিনটি হল রোবোটিক্সের সারবেত্তা। তবু মানবিকতা যদি এর সঙ্গে যুক্ত না হয় তবে পৃথিবীর একটা বড় বিপর্যয় থাকবার আশঙ্কা রয়েই যায়। তাই যেমন এসো রোবট বানাই প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়, তেমনি এসো মানুষ বানাইয়ের উদ্যোগও প্রয়োজনীয়। আর তোমরা যারা আগামী দিনের প্রযুক্তিবিদ, তাদের প্রতি নিবেদন, তোমাদের অভিভাবক এসো মানবিক রোবট বানাই। আমাদের উদ্ভাবিত রোবটগুলো যাতে গণমানুষের প্রকৃত সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়, এই কামনা করে সবাইকে আবারও শুভপ্রীতি জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। জগৎ মঙ্গলময় হোক। আমাদেরই এক বন্ধু ক্রাউন সিমেন্টের জাহাঙ্গীর সাহেব, উনি আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। সে একদিন আমাকে বলল যে আমরা জিপিএইচ ইস্পাত নামে একটা নতুন প্রোডাক্ট বাজারে আনছি, তো ওটার সাথে কিছু একটা করা যায় কিনা। আমরা চাচ্ছি যে দেশের উন্নয়ন, দেশ বিল্ড করার মতো একটা বিশাল কিছু করা যায় কিনা। ওই কাকতালীয় ব্যাপার, তখনই মনে হলো ইস্পাত, রোবট এবং ওর সাথে লোহা লক্কর সব কিছুর একটা সংমিশ্রণ হয়ে যাবে। তা আমি বললাম যে এটা হতে পারে। টেলিভিশন পরিচালনা করতে গিয়ে নানান বিষয়গুলোর সাথে সংযুক্ত হতে হয় এবং নতুন সবগুলো বিষয় চ্যানেল আই চেষ্টা করে প্রথম দিকে থাকার জন্য। এদেশে রিয়েলিটি শো যতগুলো করা হয়েছে বড় আকারের, সবগুলো চ্যানেল আই সম্পন্ন করেছে। তাহলে রোবোটিক্স এই রিয়েলিটি শোটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? 10 বছর আগে যখন চায়নাতে যেতাম, মাঠে অসংখ্য কৃষক দেখতাম। এখন যখন যাই কৃষক দেখি না, খুঁজেও পাওয়া যায় না। এত বিশাল পপুলেশন একটা দেশ, কৃষক খুঁজে পাওয়া যায় না, বিকজ সব কিছু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে চলে আসছে। সব রোবোটিক এগ্রিকালচার হচ্ছে ওখানে। হ্যাঁ, তো এটা ছাড়া উপায় নেই। টেকনোলজির সাথে থাকলে তুমি আপডেটেড থাকবে, টেকনোলজির সাথে না থাকলে পিছিয়ে যাবা।
তো আমার বিনীত অনুরোধ, MISTর কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো নিশ্চয়ই ভাবছেন, আরও একটু বলিষ্ঠভাবে ভাববার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনাদের এই সহযোগিতা চ্যানেল আই, GPS ইস্পাত সবাইকে যথেষ্ট বলিষ্ঠ করবে এবং আজকের এই আয়োজনটির জন্য আপনাদেরকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর বাংলাদেশের মেধাবী প্রজন্ম গড়ার জন্য কাজ করছেন, আগামীতেও করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভেচ্ছা। তো জিপিএস কেন এটাকে প্রমোট করছে, কেন জিপিএস এটার পিছনে আছে? এটার কারণ একটাই, যে আমরা ভালো প্রকৌশলী বা ভালো সায়েন্টিস্ট আমাদের বানানো, এবং ভালো সায়েন্টিস্ট যদি বানাই তাহলে যে আমাদের দেশের ভিশন 2021-এর মধ্যে আমরা যে উন্নয়নশীল দেশ হিসাবে যাব, এবং সেটার একমাত্র চাবিকাঠি প্রকৌশলীদের হাতে, যারা ডেভেলপ করতে পারে, যারা রাস্তাঘাট, ইমারত, অন্যান্য যাবতীয় যা কিছু আছে, এবং এটাই যদি ডেভেলপ হয়, এটাই যদি উন্নত হয়, তাহলে আমরা সেই ভিশন 2021-এ আমরা পৌঁছতে পারবো। এবং সেই ভিশন 2021-এ পৌঁছার জন্য যে আমাদের মেইন যে চাবিকাঠি বা যে চালিকা শক্তি, সেটা হলো বাজারে ইমারত নির্মাণ বা রাস্তা নির্মাণ, যে কোনো কিছুর জন্য স্টিল সাপ্লাই। এবং স্টিল সাপ্লাই সেইটাই হলো জিপিএসের কাজ। জিপিএস এখন যে নতুন প্ল্যানটা নিয়ে এসেছে, সেটা বাংলাদেশেই প্রথম না, সেটা এশিয়ার মধ্যে প্রথম, এবং সমস্ত বিশ্বে এটা তৃতীয়। এখন আয়রনের বানাতে যেই পরিমাণ কম্পোজিশন লাগে, সেই কম্পোজিশনটা সঠিক মাত্রায় যদি না থাকে রিবারে যাওয়ার জন্য, তাহলে তার আগে 2-3টা ধাপ আছে, সেখানে আবার ওইটা রিটার্ন আসবে। রিটার্ন এসে ফুল কম্পোজিশন যখন একটা পারফেক্ট আয়রন তৈরি করার জন্য বা রিবার তৈরি করার জন্য যখন ওই মিক্সিংটা হবে, তখনই ওইটা রিবারে যাবে। সেই প্ল্যানটাই জিপিএস বসিয়েছে আরও 2 থেকে 3 বছর আগ থেকে, এবং হোপফুলি এটা বাজারে জুন এবং জুলাইয়ের মধ্যে আসবে। তখন জিপিএস বাজারে পার ইয়ার 10 লক্ষ মেট্রিক টনের মতো রিবার সাপ্লাই দিতে পারবে। এবং শুধু তাই নয়, এইচ বিম এবং আই বিম, যেটা আমরা স্টিল স্ট্রাকচার দেখতেছি, যে এটার উপরেও কিন্তু স্টিল স্ট্রাকচার, তোমরা জানো কি জানো না জানি না, এটা 7টা। এবং বাংলাদেশে এখন স্টিল স্ট্রাকচারের দিকে যাচ্ছে, হোল ওয়ার্ল্ড যাচ্ছে। সেই এইচ বিম, আই বিম এবং আরও অ্যাঙ্গেল আয়রন, যেই জিনিসটা স্টিল আমরা বানাতে পারি না, যেটা বাইরে থেকে আসে, জিপিএইচের নতুন কারখানায় সেই জিনিসটাও তৈরি হবে। এবং এই যে প্ল্যান্টটা তারা বসিয়েছে, সেই প্ল্যান্টটা এনভায়রনমেন্টাল ফ্রি, ইলেকট্রিসিটি খরচ কম এবং গ্যাস খরচ কম। তো এটাই ছিল আমার বলার, এবং ধন্যবাদ সবাইকে। এবং আমি আবার আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি, এবং এই উজ্জ্বল ফেসকে দেখার জন্য। এবং আমি আবারও রিকোয়েস্ট করব, MISTতে যেই সমস্ত ক্যাডেট তো বলবো না, যে সমস্ত স্টুডেন্ট আসে, তারা কিন্তু অত্যন্ত ভালো। হোয়াই? এখানকার যারা ফ্যাকাল্টি আছে, তারা কিন্তু 24 ঘন্টাই এই টিচিং অ্যাবিলিটি এবং টিচিং বা প্রফেশনকে কিভাবে ভালো করা যায়, কোশ্চেনটা কিভাবে ভালো করা যায়, কিভাবে কোশ্চেনটা করলে স্টুডেন্ট শিখবে, অ্যান্ড কিভাবে এটা পারফেক্টলি করলে তারা ভালো ইঞ্জিনিয়ার হবে, সেটার ব্যাপারেই সর্বদা সচেষ্ট থাকে। আমি এটাই সবাইকে আবার অনুরোধ করব, এইটা আপনারা ভবিষ্যতে এটাকে জারি রাখবেন, যাতে MIST থেকে যত গ্র্যাজুয়েট যায়, তারা যেন ভালো করতে পারে, ভবিষ্যতে বিভিন্ন জায়গায় আরও সুন্দর জায়গায় যেতে পারে। ধন্যবাদ সবাইকে। এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে রোবোটিক্সের উপর আগ্রহী করে তুলবে। সেই উদ্দেশ্যে আয়োজকরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে রোবোটিক্স এ আগ্রহী ছাত্রছাত্রীরা এ সংক্রান্ত খুঁটিনাটি জানতে ও কাজ করতে পারবে, এবং তাদের কাজের জন্য সকল প্রকার সহায়তাও দেওয়া হবে। বাংলাদেশকে বিশ্বের কাছে রোবোটিক হাব হিসাবে পরিচয় করানোর আয়োজকদের যে উদ্দেশ্য, আমি তাকে সম্মান জানাই। নতুন প্রজন্মকে রোবোটিক্স এর ব্যাপারে আরও উদ্বুদ্ধ করতে জিপিএস গ্রুপ আয়োজন করতে যাচ্ছে রোবোটিক্স প্রতিযোগিতা। রোবট ও রোবোটিক্স নিয়ে আমাদের শিক্ষার্থীদের আগ্রহকে আরও এগিয়ে নিতে নিজ হাতে রোবোটিক্সের নানা প্রকল্প তৈরি করতে পারার জন্য এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে।
আজ সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন esorobotbanai.com.bd অথবা facebook.com/GPH ইস্পাত এসো রোবট বানাই। দেখা হবে আগামী পর্বে কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক রোড শোতে, এবং সেই সময় পর্যন্ত আপনারা থাকবেন সুস্থ এবং ভালো, সেই আশায় রাখছি। আর আমি নাভিদ মাহবুব নিচ্ছি বিদায়। তোমার খোলা হাওয়া লাগে পানে, তোমার খোলা হাওয়া লাগে পানে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগে